হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। আমাদের প্রি রিয়াক্ট যে সিরিজ চলছিল সেই সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা শিখব অ্যারে এবং এর বিভিন্ন মেথডসগুলো। তো অ্যারে হলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডেটা স্ট্রাকচার। তো সেই জিনিসটা যদি আমরা না জানতে পারি তো আমরা কিন্তু রিয়াক্টে কাজ করতে পারবো না। তো অ্যারেটা জানা খুব জরুরি। তো অ্যারের যে বেসিক যে বিষয়গুলো, যে অ্যারে কী কীভাবে অ্যাসাইন করে, এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা আছে। তো আমি আরেকবার আপনাদের পুরো মাইন্ডটা একটু রিফ্রেশ করে নিয়ে আমি আবার প্রথম থেকেই শুরু করছি। কিন্তু সমস্ত মেথড আমি এখানে ফুললি এক্সপ্লেন করব না। মেন যে টপিকগুলো সেগুলো আমি এখানে এক্সপ্লেন করব। আর এই যে আজকের যে এপিসোডটা, এই এপিসোডে হয়তো পুরো জিনিসটা কভার করা সম্ভব হবে না। তো এটার দুটো পার্ট আসবে। ওকে, তো তার আগে অ্যারে শেখার আগে আমাদের নাম্বার যে চ্যাপ্টারটা আছে, কারণ আমরা গত ভিডিওতে স্ট্রিং এর ব্যাপারে জেনেছিলাম, তো স্ট্রিং এর সঙ্গে নাম্বারটা একটু জানা জরুরি। তো নাম্বারটা একটুখানি আমরা দেখে নিয়ে তারপর আমরা অ্যারেতে মুভ করছি। তো মেনলি এটা অ্যারেরই চ্যাপ্টার, কিন্তু নাম্বারের বিষয়টা আমরা একটু জেনে নিচ্ছি। তো মেনলি আমরা কিন্তু নাম্বার সিস্টেমে দেখেছিলাম। আমাদের এই সিরিজেই আছে নাম্বার সিস্টেমের ব্যাপারে। আপনারা দেখে নেবেন, এক্সপ্রেসের সিরিজে আর রয়েছে। এক্সপ্রেস আর নোডের যে সিরিজ, সেখানে নাম্বারের ব্যাপারে আলোচনা করেছি আমি। তো এখন যে বিষয়টা, যে কোনো একটা নাম্বার যখন আমরা রিপ্রেজেন্ট করি তো সেটাকে কিন্তু চারভাবে করা যায়। মানে হলো, যে নাম্বার সিস্টেম আছে বাইনারি, ডেসিমেল, হেক্সাডেসিমেল আর অক্টাল। তো এখন এই নাম্বারগুলোকে আমরা কনভার্ট করে করেও দেখতে পারি। ঠিক আছে, তো আমরা কিভাবে দেখব? যেমন আমি একটা এখানে নাম্বার নিচ্ছি, লেট নাম ইকুয়ালস টু 10, এরকম কিছু একটা লিখলাম। লেখার পরে আমি শিফট এন্টার দিচ্ছি। আমি পুরো এটা কনসোলেই করছি, কারণ আপনাদের দেখতে সুবিধা হবে, কারণ জায়গাটা অনেক বেশি কালারফুল লাগবে। তো শিফট এন্টার দেওয়ার পরে আমি এই নাম্বারটাকেই দেখতে চাইছি যে এটা ডেসিমেলে কিভাবে দেখায়। তো এখন এটা অবভিয়াসলি এটা ডেসিমেলেই আছে, কিন্তু তবু আমরা দেখার চেষ্টা করছি, এটাকে আবার কনভার্ট করার চেষ্টা করছি। তো নাম ডট স্ট্রিং টু স্ট্রিং, স্ট্রিংয়ে কনভার্ট করছি। আচ্ছা, এবার এর ভিতরে এসে আমরা একটা ভ্যালু দিতে পারি। তো সেই ভ্যালুটা কি? তো ডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি যে 10 লিখতে হয়। তো 10 যদি আমি এখানে প্রেস করি, তাহলে দেখুন এটা এখন কিন্তু স্ট্রিংয়ে কনভার্ট হয়ে এসছে। তো আমি লিখেছিলাম কিন্তু নাম্বার, কিন্তু এখানে দেখাচ্ছে স্ট্রিং হিসাবে। তো আমরা যেহেতু স্ট্রিংয়ে কনভার্ট করেছি, তো এই ব্র্যাকেটের মধ্যে 10 কি? এই 10টা কিন্তু এক্ষেত্রে র্যাডিক্স। ওকে, এই 10টা কিন্তু র্যাডিক্স। আচ্ছা, এটাকে আমি একটু আলাদাই করে নিই, যাতে আপনাদের পুরো বিষয়টা দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার আমরা কি করছি, এই নাম্বারটাকেই আবার কনভার্ট করার চেষ্টা করছি। এই নাম্বারটাকেই আবার কনভার্ট করার চেষ্টা করছি। এখানে দেখুন, যেহেতু স্ট্রিংয়ে একটা ফাংশন, তো এফ লেখা রয়েছে, এফ। তো যে কোনো ডকুমেন্টেশন এইভাবেই কিন্তু করবেন। এক্সেল এই কনসোলটা কিন্তু হলো বেস্ট জায়গা জাভাস্ক্রিপ্ট প্র্যাকটিস করার জন্য। তো এখান থেকে প্রচুর পরিমাণে আপনি কিন্তু হিন্টস পাবেন। সেই হিন্টসটা যদি বোঝেন, তাহলে আপনি নিজে নিজে অনেক কিছু প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, যেমন এখানে টু স্ট্রিং, তো টু স্ট্রিংটা হলো একটা ফাংশন, তো সেই জন্য এফ সিম্বল রয়েছে। আর ভিতরে কোটেশন মার্কের পরে র্যাডিক্স লেখা রয়েছে, এখানে র্যাডিক্স। তো এই র্যাডিক্স বা বেস, দুটো একই কথা, র্যাডিক্স বা বেস। তো সেটা প্যারামিটার হিসাবে এখানে দেওয়া রয়েছে। তো আমাদের আর্গুমেন্ট পাস করতে হবে। এটা হলো এই যে আর্গুমেন্ট যেটা রয়েছে, তো র্যাডিক্সের আগে দেখুন একটা কোশ্চেন মার্ক রয়েছে। তো যেখানে দেখবেন এরকম কোনো প্যারামিটারের আগে এরকম কোশ্চেন মার্ক রয়েছে, তো জাভাস্ক্রিপ্ট হোক বা টাইপ স্ক্রিপ্ট হোক, সেক্ষেত্রে এই কোশ্চেন মার্ক শব্দের অর্থ হলো অপশনাল, মানে এটা আপনি লিখতেও পারেন, না লিখতেও পারেন। যদি লেখেন তাহলে একরকম রেজাল্ট আসবে, যদি না লেখেন তাহলে আপনি অন্যরকম, মানে মডিফাইড না করে যদি কিছু দেখতে চান তাহলে দেখতে পারবেন। আর যদি আপনি মডিফাই করতে চান, তাহলে আপনার এই অপশনাল যে প্যারামিটার সেটা এখানে প্লেস করতে হবে। তো এখন আমি এখানে 10 লিখেছিলাম, সেই জন্য আমি এটা মডিফাইড ডেসিমালেই পেয়েছি। তো এটার মধ্যে খুব একটা ডিফারেন্স বুঝলাম না। তো আমি যখন এখানে বাইনারির যে বেস বা রেডিক্স, সেটা আমি এখানে প্লেস করব। এবার দেখুন, এখানে কিন্তু এটা মডিফাই হয়ে গেছে। ওকে, এটা মডিফাই হয়ে এখন কিন্তু 1010, এটা কিন্তু 1010 এরকম নয়, এটা হলো বাইনারিতে। তো এটা হলো 1010, এইভাবে এটাকে পড়তে হয়। এবার আমি যদি আবার এটাকে আবার মডিফাই করি, ধরুন আমি এবার এটাকে চেঞ্জ করে আমি 16-এ দেখতে চাইছি, মানে হলো হেক্সাডেসিমালে দেখতে চাইছি। তাহলে দেখুন যে 10 মানে হেক্সাডেসিমালে কিন্তু এ, কারণ আমরা জানি যে 0 to 9 থাকে
তারপরে কিন্তু ABCDEF এইভাবে চালু হয়। তো আমি এখানে যদি এখন 11 লিখি, এবার যদি এটাকে চেঞ্জ করার চেষ্টা করি তাহলে দেখুন বি এসছে। তো এই বি মানে হলো কিন্তু সেই হেক্সাডেসিমালের যে নাম্বার সেটা কিন্তু। আমি যদি এখন 15 লিখি, 15 লেখার পরে দেখুন এফ এসছে। তো আমরা জানি ABCDEF এই পর্যন্তই হলো হেক্সাডেসিমালের কোড। আচ্ছা, এবার অক্টালেও আমরা দেখতে পারি যে আমি 10 দিয়ে শুরু করেছিলাম, তো সেটাকেই রাখছি। অক্টালের ক্ষেত্রে কি হবে, 8 অক্টাল, তো সেখান থেকে কিন্তু 8টাই ক্যারেক্টার পাওয়া যায়, মানে 8টা নাম্বার পাওয়া যায় 0 to 7। তো এবার যদি চেক করি তাহলে দেখুন কিন্তু 12 আছে। ওকে, আশা করি বোঝা গেছে যে যে কোনো নাম্বারকে কিভাবে আমরা অন্য নাম্বার সিস্টেমে দেখতে পারি। এখন আরেকটা ওইতে আমরা এই কাজটা করতে পারি, যেমন সিম্পল, আমি যদি কোনো নাম্বারকে হেক্সাডেসিমালে দেখি, যেমন এক্স, তারপরে ধরুন যে আমি এরকম লিখলাম, তাহলে এটা দেখুন এটা কিন্তু ডেসিমালে রয়েছে, তো 10। এখন যদি আমি এইভাবে লিখি যে 0, তারপরে ও, এটা কিন্তু 0 নয়, এটা ও, ছোট হাতের মানে স্মল লেটার ও। তারপরে আমি যদি লিখি এখানে সাপোজ 12, তাহলে কিন্তু 10। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই দেখেছিলাম। তো এই বিষয়টা কি, আমি কি বলতে চাইছি এখানে, দেখুন 10কে যখন আমি অক্টালে কনভার্ট করার চেষ্টা করছি, আমি কত পাচ্ছিলাম, 12 পাচ্ছিলাম, তাই না? তো এই 12 মানে কিন্তু ডেসিমালের 12 না, এটা কিন্তু অক্টালের 12। ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেমের কিন্তু 12। এখন এই 12টাকে যদি আবার আমি বাইনারিতে কনভার্ট, আমি যদি 12টাকে আবার ডেসিমালে দেখতে চাই, তাহলে আমি কি করতে পারি, এভাবে লিখতে পারি যে 0, তারপরে ও, তারপরে 12, মানে অক্টালের 12 মানে হলো এই ডেসিমেলের 10। ওকে, তো একই রকমভাবে আমি যদি বাইনারিতেও দেখতে চাই, তো আমি এইভাবে লিখতে পারি, ধরুন 0 বি, তারপরে আমি লিখছি 10 10। তো আমরা দেখেছিলাম যে বাইনারি নাম্বারে 10-এর মান কিন্তু এসেছিল 1010। তো আমরা এখন কি করলাম, বাইনারি নাম্বারটা লিখলাম 1010, আমাকে দিয়ে দিল কি 10, এই 10টা কি ডেসিমাল। আচ্ছা, তো এই নাম্বার চেনার আরও একটা সুবিধা আছে, মানে পদ্ধতি আছে, সেটা কি, যখন দেখবেন যে এই যে নাম্বার, বিশেষ করে আমি নাম্বার চেনার পদ্ধতির মানে আমি এটা করতে চাইছি যে 0 আর ও, এই দুটোর মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়। 0 আর ও, এটা খেয়াল রাখবেন যে 0 মানে হলো কিন্তু এরকম পেট কাটা অবস্থায় এরকম একটা নাম্বার, আর একটু কিন্তু হাইটে বেশি থাকে এটা। ওকে, দেখছেন এটার হাইটটা বেশি, কিন্তু ও যেটা, ওটা কিন্তু একদম রাউন্ডেড, আর এর কিন্তু এই পেট কাটা থাকে না। ঠিক আছে, এটা আমাদের অনেকেরই কিন্তু কনফিউশন হয়। তো আমি এটা বলে দিচ্ছি যে দেখুন, এই তিনটে জিনিস কিন্তু ডিফারেন্ট জিনিস, এই তিনটে কিন্তু ডিফারেন্ট জিনিস, আর এক্ষেত্রেও দেখবেন যে একটু কিন্তু কালারটাও অন্যরকম দেখাচ্ছে। এটা কিন্তু একটু গ্রিনিশ দেখাচ্ছে, আর এইগুলো কিন্তু হোয়াইট দেখাচ্ছে। আচ্ছা, এই কথাটা বলার আরও একটা কারণ হলো, তো কিছুদিন আগেই আমি একটা এরকম কনফিউশনে পড়েছিলাম। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম একটা ওটিপি, তো মানে সে আমাকে একটা ওটিপি দেখে বলবে, বা একটা কোড, 6 ডিজিট একটা কোড দেখে আমাকে বলবে, সেটা আমাকে টাইপ করতে হবে এক জায়গায়। তো সে কিভাবে ওটাকে পড়েছে সেটা খেয়াল করুন। লেখা ছিল এরকম MY, তারপরে লেখা ছিল এরকম J5 6 ও। এখন সে আমাকে যখন এটা দিয়েছে, তো সেখানে দেখা গেছে যে আমি যখনই এই কোডটা টাইপ করছি, তো সেক্ষেত্রে আমার কাছে কি আসছিল, বারবার এরর আসছে। তো এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে কি লেখা রয়েছে। তো আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, তো তাহলে দেখব যে MYJ560, এটা দেখে মনে হচ্ছে যেন 60। তো প্রত্যেকবার যখন আমি 60 টাইপ করছি, তো আমাকে এটাকে ইনভ্যালিড বলছে। ঠিক আছে, তো এখন ইনভ্যালিড বলছে, সেই কারণে আমার কি হয়েছে, প্রায় একটা লিমিটেশন ছিল 2বার বা 3বার, তো সেটা এক্সিড করে যায়। তো এখন যখন আমি প্রত্যেকবার ওটাকে 0 টাইপ করে যাচ্ছি, কারণ আমি তার কথা শুনে এই কাজটা করছিলাম। তো সেক্ষেত্রে কি হচ্ছিল, আমি কিন্তু ওখানে একটা এরর ফেস করছিলাম। তো এবার সেখানে এররটা কি এসছে, সেখানে তার বোঝার যে ভুলটা সেটা কি হয়েছে, সে এটাকে মনে করছিল 0, কিন্তু এটা অ্যাকচুয়ালি ছিল ও। তো আমার যদি 0 এরকম লেখা থাকে, যদি এরকম লেখা থাকে, তাহলেই তখন আমাকে বুঝতে হবে যে এটা 0। আর যদি এরকম পেট কাটা অবস্থায় না থাকে, তার মানে কিন্তু এটা ও। তো
তো এটা কিন্তু অনেক সময় কিন্তু এই কনফিউশনটা হবে। তো সেই জন্য আমি জাস্ট আমার রিয়েল লাইফের একটা প্রবলেম, একটা ইস্যু, সেটাকে আপনাকে জানিয়ে রাখলাম যে এরকম কিন্তু অনেক সময় এরকম ইস্যু ক্রিয়েট হয়। খুব সামান্য ছোট ছোট বিষয় কিন্তু আপনার জীবনে অনেক বড় একটা এফেক্ট ফেলতে পারে। যে এই জিরো আর ও, এই দুটোর মধ্যে ডিফারেন্স না বুঝতে পারায় তাড়াহুড়োর মধ্যে অনেক সময় কিন্তু অনেক রকমের প্রবলেম ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, আমরা অনেক গল্প হয়ে গেছে। এবার আমরা ব্যাক টু আমাদের অ্যারের যে চ্যাপ্টার সেখানে আসি। তো অ্যারের যে চ্যাপ্টারটা শুরু করব আমি সেখান থেকে। সবার প্রথমে দেখুন এখানে কিছু আমি অলরেডি লিখেই রেখেছি। যেমন অ্যাড বা রিমুভ যে এলিমেন্টসগুলো, সেটা কোনো অ্যারে থেকে অ্যাড বা রিমুভ কিভাবে করা যায়, তো তার জন্য পুশ, পপ, আনশিফট, শিফট এই মেথডগুলো রয়েছে। তারপরে যদি ইটারেট করতে চাই, মানে সাদা বাংলায় যদি বলি যে লুপের মাধ্যমে ঘুরিয়ে যদি কোনো রেজাল্ট আনতে চাই, তাহলে ফর ইচ, ম্যাপ, ফিল্টার, রিডিউস। তারপরে মডিফাই করার জন্য আমাদের কাছে ইনক্লুডস, ইন্ডেক্স অফ, স্প্লাইস, স্লাইস এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এখন সবার প্রথমে আমরা যদি অ্যারে ক্রিয়েট করতে চাই তাহলে কিভাবে অ্যারে ক্রিয়েট করব? তো তো অ্যারে ক্রিয়েট করার আগে আমাদের আরেকটা বিষয় জানতে হবে যে অ্যারে ক্রিয়েট করবোই বা কেন। ওকে, আমাদের কাছে তো নর্মাল ভ্যারিয়েবলে ছিল, তাই না? এটা অনেকের কাছে কনফিউশন থাকে যে অ্যারে ক্রিয়েট করতে জানি কিন্তু কেন ক্রিয়েট করি সেটা বুঝতে পারি না। তো সিম্পল একটা এক্সাম্পল দেখুন, যে লেট নাম্বার ইকুয়ালস টু 10, আমি এরকম কিছু লিখলাম। এখন নাম্বারটাকে আমি খুব সহজেই অ্যাক্সেস করতে পারবো, কোনো অসুবিধা নেই। এখন দেখুন, আমি যদি লিখতে চাই যে মার্ক, তো এখন এই যে মার্ক যেটা আমি লিখতে চাইছি বা আমার এক্সামে যে আমি মার্কস যেগুলো পেয়েছি প্রত্যেকটা সাবজেক্টের, সেটা লেখার জন্য আমাকে তাহলে কি করতে হবে? আমাকে এইভাবে লিখতে হবে যে মার্ক 1, বা আমাকে লিখতে হবে যে বেঙ্গলিতে আমি পেয়েছি সাপোজ 60। তারপর আমাকে আবার একটা ভেরিয়েবল এইভাবে ক্রিয়েট করতে হবে যে আমি ইংলিশ সাবজেক্টে পেয়েছি সাপোজ 75। এরকম পরপর পরপর অনেক কিন্তু ক্রিয়েট করে যেতে হবে। কিন্তু আমি চাইছি যে সমস্ত মার্কগুলোকে যদি একটা বক্সের মধ্যে আটকে ফেলা যায়, তাহলে আমাদের অ্যাক্সেস করতে সুবিধা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বারবার বারবার এরকম ভ্যারিয়েবল ক্রিয়েট করার প্রয়োজন হবে না। তো এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, মার্কস লিখে ইকুয়ালস টু যদি এরকম আমরা থার্ড ব্র্যাকেট দিই, তো এক্ষেত্রে কি হবে, এই যে বক্সটা আমরা ক্রিয়েট করলাম এই বক্সের মধ্যে কিন্তু আমরা একাধিক জিনিস প্লেস করতে পারবো। তো কিভাবে প্লেস করব আমরা? তো আমি এরকম মার্ক লিখে দিলাম যে 60 প্রথম সাবজেক্টে পেয়েছি, নেক্সট যে সাবজেক্টটা আছে সেক্ষেত্রে আমি 75 পেয়েছি, তারপরে 98 পেয়েছি। তো এরকম আমি পরপর লিখে যেতে পারি। ওকে, তো এই ক্ষেত্রে কি হলো, পুরো জিনিসটা কিন্তু কম্প্যাক্ট হলো, মানে আমাকে আলাদা আলাদা ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হলো না। এখন প্রশ্ন উঠতে পারে যে এক্ষেত্রে তো আমি বুঝতে পারছি না যে আমি কোন সাবজেক্টে কত পেয়েছি, এখানে তো জাস্ট মনে হচ্ছে র্যান্ডম মার্কস লেখা বা র্যান্ডম নাম্বার লেখা। এক্স্যাক্টলি। তো অ্যারে যদি আমরা এইভাবে ক্রিয়েট করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে কোনটা কোন সাবজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো সেই জন্য আমাদের কিন্তু অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্রিয়েট করতে চাই এক্ষেত্রে, তো জাভাস্ক্রিপ্ট এরকম তেমন কোনো সুবিধা দেয় না। জাভাস্ক্রিপ্ট কিন্তু ইন্ডেক্স অ্যারে ক্রিয়েট করার জন্যই সুবিধা দেয়। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে যদি দেখতে হয় তাহলে কিন্তু আমরা পিএইচপিতে দেখতে পাবো যে এরকম অ্যাসোসিয়েটিভ অ্যারে কীভাবে তৈরি করে, বা কীভাবে একটা নাম্বারের সঙ্গে আরেকটা অ্যাসোসিয়েশন করে একটা ওয়ার্ড বা একটা কি লেখা যায়। তো এখন তো আমরা পিএইচপি শিখছি না, আমরা তো জাভাস্ক্রিপ্ট শিখছি। তো জাভাস্ক্রিপ্টে এখন এটা আমরা কিভাবে বানাবো? তো সেটা বানানোর জন্য আলাদা একটা ডেটা স্ট্রাকচার আছে যে আমরা কিভাবে অ্যাসোসিয়েট করব যে কোন সাবজেক্টে আমি কত পেয়েছি, সেই দুটো জিনিসই থাকবে। মানে সাপোজ বেঙ্গলি ইকুয়ালস টু 60, ইংলিশ ইকুয়ালস টু 75, ম্যাথ ইকুয়ালস টু 78, ফিজিক্স ইকুয়ালস টু 78, বা ম্যাথ ইকুয়ালস টু 98। এইভাবে আমরা এরকম প্রত্যেকটা নাম্বারের সঙ্গে একটা আমরা কি জুড়ে দিতে পারবো। তো সেটা আমাদের পুরোপুরি আলাদাই একটা চ্যাপ্টার, সেটা কিন্তু আলাদাই কনসেপ্ট। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা শুধুমাত্র যেহেতু অ্যারে শিখছি, তো আজকে ইন্ডেক্স অ্যারের ওপরে কিন্তু আমি ফোকাস করছি। তো এখন এই যে মার্কস যেটা এসছে সেই মার্কসটা কিন্তু 4টে মার্কস আছে। এখন এই মার্কসটাকে যদি আমাকে অ্যাক্সেস করতে হয় তো সেক্ষেত্রে আমি কিন্তু এরকম মার্কস, তারপরে এই থার্ড ব্র্যাকেট যেটা আছে সেটা দিচ্ছি। তো এই যে অ্যারেটা পুরোটা যেভাবে সাজানো হয়েছে যে ব্র্যাকেটের মধ্যে, তো সেই ব্র্যাকেটটাই কিন্তু এখানে ইউজ করে দেবেন। ওকে, তো সেই ব্র্যাকেটটাই ইউজ করে দেবেন। এবার আপনি কাউন্ট করা শুরু করবেন, যেমন 0, 1, 2, 3। তো এই যে 4টে নাম্বার আছে, তো 0 থেকে কাউন্ট হচ্ছে, যেহেতু এটা ইন্ডেক্সড অ্যারে।
প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একটা অদৃশ্য একটা নাম্বার এখানে অ্যাসোসিয়েট করা আছে। আচ্ছা, আমি যদি এখন শুধুমাত্র মার্কস টাইপ করি, তাহলে দেখুন এখানে সেই যে অ্যারের যে স্ট্রাকচারটা সেটা দেখাচ্ছে। আমি যদি একটু ওপেন করি, তাহলে দেখুন যে প্রত্যেকটা, যেটা বলেছিলাম যে প্রত্যেকটার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা নাম্বার আছে, যেটা হলো ইনভিজিবল থাকে। জাভাস্ক্রিপ্ট নিজে নিজেই সেই জিনিসটা কিন্তু অ্যাসোসিয়েট করে দেয়, আমাদের আলাদা করে লিখতে হয় না। তো প্রত্যেকটার পজিশন খেয়াল করে দেখুন যে 0, 1, 2, 3 এইভাবে প্রত্যেকটার কিন্তু অ্যাসোসিয়েশন করা রয়েছে। আচ্ছা, আর একটু নিচে এসে দেখুন যে লেন্থ বলে একটা প্রপার্টি আছে যেখানে 4 দেখাচ্ছে। তো এই লেন্থ মানে হলো এর মধ্যে কটা আইটেম রয়েছে বা কটা এলিমেন্ট রয়েছে। আর তার ঠিক নিচে প্রোটোটাইপ বলে কিছু একটা আছে। তো সেটাকে যদি ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রচুর এর মধ্যে কিন্তু মেথড রয়েছে। তো কি করে বুঝলাম এগুলো মেথড? দেখবেন যে এগুলোর সামনে সবকটার আগে দেখুন এফ লেখা রয়েছে। তো এই এফ মিন করছে যে এগুলো কিন্তু এক একটা মেথড বা ফাংশন। তো এখানে মেথড বলা হচ্ছে যেহেতু অ্যারে কিন্তু একটা অবজেক্ট। দেখছেন এর মধ্যে প্রচুর মেথড রয়েছে। তো এর মধ্যে যে ইম্পর্ট্যান্ট যে মেথডগুলো সেগুলোই আমি কিন্তু এখানে মেনশন করে রেখেছি। আর বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু আপনাকে নিজে নিজে স্টাডি করতে হবে, কারণ প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট, কারণ কখন কোনটা কাজে লাগে আমরা বলতে পারি না। তো আমাদের শেখার জন্য কি করতে হবে, যে প্রত্যেকটা ধরবেন, ধরে ধরে আপনি কিন্তু গুগল থেকে বা চ্যাট জিপিটি থেকে এর এক্সাম্পল আর এর ইউজ কেস জেনে নিতে পারেন। কিন্তু রিয়াক্ট শেখার জন্য যে মেথডগুলো প্রয়োজন, আমি শুধুমাত্র এইগুলো মেনশন করে রেখেছি। আমি কিন্তু সবকটা এক্সপ্লেন করব না এখানে। আচ্ছা, এখন আমি যখন এই যে মার্কসটা যেটা এই যে প্রত্যেকটার মধ্যে এখানে মেনশন করা রয়েছে, আমি যদি এর লেন্থ জানতে চাই, যে তাহলে আমাকে কীভাবে ইউজ করতে হবে, যেমন এরকম আমি মার্কস ডট লেন্থ এটাকে যদি দেখি, তাহলে কিন্তু আমি এইভাবে দেখতে পাবো যে এর মধ্যে কটা লেন্থ রয়েছে, মানে টোটাল কটা এলিমেন্ট রয়েছে। এবার আমি এখানে মার্কস থার্ড ব্র্যাকেট দিয়ে আমি যদি 2 নম্বর এলিমেন্ট দেখতে চাই, তাহলে দেখুন 98 দেখাচ্ছে, আমি কিন্তু 2 লিখেছি। তো তাহলে 98 কেন দেখাচ্ছে? কারণ এটা হলো 0, 1, 2, সেই জন্য কিন্তু এভাবে আসছে। ওকে, এবার আমি এরকম লিখছি যে মার্কস, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে মার্কস ডট লেন্থ -1, এইভাবে যদি লিখি, তাহলে দেখুন যে লাস্ট যে এলিমেন্টটা, সেই লাস্ট এলিমেন্টটা কিন্তু এখানে এসছে যে 78। যে টোটাল যে লেন্থটা ছিল তার থেকে যখন আমি 1 মাইনাস করে দিলাম, তো তার মানে কত হলো? 3 হলো, তাই না? এটার মানে হলো কিন্তু 3, মানে আমি এখানে 3 লিখেছি। এখন যদি এই অ্যারেটা অনেক লম্বা হতো, তাহলে কিন্তু এটা ডিসাইড করতে পারতাম না যে এই অ্যারেটা কতটা লম্বা, আর মানে কতটা, মানে লাস্ট যে এলিমেন্ট সেটা আমি ধরবো কী করে। তো তার লাস্ট এলিমেন্টটা ধরার এটা একটা পদ্ধতি, যে মার্কস ডট লেন্থ -1, এটার মাধ্যমে কিন্তু আমরা লাস্ট এলিমেন্টটা পেয়ে যেতে পারি। ঠিক আছে, এরপরের যে কাজটা আমি করতে চলেছি, যে আমি যদি কোনো কিছু মডিফাই করতে চাই, তো আমি যখন এইভাবে লিখছি, তো এটাকে বলা হচ্ছে যে গেট করা। ওকে, এটা হলো গেট করা, যে আমি কোনো এলিমেন্টকে পেতে চাইছি, তো তখন আমার সেই এলিমেন্টের ভ্যালুটা আমার এখানে চলে আসছে, যে 2 নম্বর পজিশনে যে ছিল। আমি এবার এটাকে যদি একটু মডিফাই করে এখানে আমি 100 লিখে দিই, তাহলে আমি এখন দেখি যে এই মার্কসের মধ্যে কি আছে। তো এখানে কোনো কিন্তু রিপ্লাই আসেনি, যে আমি যেটা অ্যাসাইন করেছি সেটাই এবার দেখিয়ে দিয়েছে। তো এটা হলো ইনপুটের সিম্বল, এটা হলো আউটপুটের সিম্বল, যে এরকম স্ল্যাশ দিয়ে ডট। আচ্ছা, এবার আমি এখানে যখন মার্কস লিখছি, এবার খেয়াল করে দেখুন আমি কিন্তু এখানে 98 লিখেছিলাম, তাই না? তো এখানে 98 ছিল, এখন দেখুন 100 হয়ে গেছে। তো এটা কি করেছে, এটাকে জাস্ট এখান থেকে কিন্তু সরিয়ে 98টাকে সরিয়ে 100টাকে বসিয়ে দিয়েছে 2 নম্বরে। তো এটা হলো সেট করার পদ্ধতি। আমি এবার এই যে 60 আছে, 60টাকে চেঞ্জ করতে চাইছি, তো আমি লিখবো কি মার্কস, তো 60 কোথায় ছিল? 0th পজিশনে। তো ফার্স্ট পজিশনে যেহেতু ছিল, তো 60। তো আমি এটাকে চেঞ্জ করে আমি এটাকে করে দিলাম সাপোজ এখন 65 এরকম। তো এখন এটা কিন্তু 65 দেখাচ্ছে। তো এটার মানে এই নয় যে আমাকে এই অ্যারেটা দেখাচ্ছে, এটাই জাস্ট রিটার্ন করে দিয়েছে, আমি যেটা সেট করেছি সেটাই জাস্ট রিটার্ন করে দিয়েছে। আমাকে যদি দেখতে হয় এই মার্কসটাকে আবার দেখতে হবে। এখন দেখুন এটা 65 হয়ে গেছে। তো আশা করি এইটুখানি বোঝা গেছে যে কিভাবে আমরা কোনো অ্যারেকে এইভাবে মডিফাই করতে পারি। এখন কোনো অ্যারের মধ্যে আমি যদি একটা ডেটা ইনসার্ট করতে চাই, যেমন আমি একটা নতুন অ্যারে বানিয়ে নিচ্ছি, ফ্রুটস ইকুয়ালস টু, আমি এখানে বানাচ্ছি অ্যাপেল, তারপর এখানে বানাচ্ছি বানানা,
আর আরেকটা দিলাম চেরি। তো ঠিক আছে, এই তিনটেই থাক, তিনটেই যথেষ্ট। এখন আমি চাইছি যে এই যে ফ্রুটস যেটা আছে, এই ফ্রুটসটা কি করবে, এই ফ্রুটসটা হলো মানে এই তিনটে যে ফ্রুট আছে সেই ফ্রুটটাকে হোল্ড করবে। এবার আমি চাইছি যে এই ফ্রুটের মধ্যে থেকে প্রথম যে পজিশনটা, এই যে প্রথম পজিশনে একটা জিনিস অ্যাড করব এবং রিমুভ করব, আর শেষ যে জিনিসটা রয়েছে সেটাকে আমি অ্যাড করব, রিমুভ করব। তো এই জিনিসটা আমি করতে চাইছি। মানে কি, মানে ঠিক মানে ক্লিয়ার হলো না বিষয়টা। বিষয়টা হলো এরকম যে অ্যারেতে তিনটে এলিমেন্ট আছে, তো এই এলিমেন্ট থেকে আমি কিছু কিছু জিনিস সরিয়ে দেব, আবার অ্যাডও করতে পারবো। এই কাজগুলো আমাকে করতে হবে। তো এটাকেই বলা হয় অ্যারে মডিফিকেশান বা অ্যারে চেকিং বা অ্যারে চেঞ্জেস। তো অ্যাড বা রিমুভ করার যে প্রসেসটা সেটা আমরা কিভাবে করব, যেমন সিম্পল আমি লিখব ফ্রুটস, তারপরে আমি যদি লিখি ডট পুশ, তো আমি কোনো কিছু একটা পুশ করছি। তো দেখুন ব্র্যাকেটের মধ্যে ডট 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 আইটেমস রয়েছে। তো এটা হলো সেই প্যারামিটার যে আমি এখানে কিছু লিখতে পারি। তো আমি এখন এখানে এসে লিখলাম সবার প্রথমে এরকম লিখে দিলাম ম্যাঙ্গো, তারপরে ধরুন এখানে আমি আরেকটা দিয়ে দিলাম, তাহলে এখন 5টা এলিমেন্ট দেখাচ্ছে যে এর মধ্যে 5টা এলিমেন্ট আছে। তো ঠিক আছে, দেখি আমরা একবার ফ্রুটসটাকে চেক করে যে ফ্রুটসের মধ্যে এখন কি আছে। তো সিম্পল আমি যদি এখন ফ্রুটস লিখি তাহলে খেয়াল করে দেখুন এর মধ্যে কিন্তু কতগুলো এলিমেন্ট অ্যাড হয়ে গেছে, এক্সট্রা এই দুটো এলিমেন্ট অ্যাড হয়েছে। কিন্তু কোথা থেকে অ্যাড হয়েছে এটাই হলো বোঝার বিষয়। যখন আমরা পুশ করি তখন কিন্তু এটা একদম শেষের থেকে অ্যাড হয়। তো এখানে দেখুন দুটো এলিমেন্ট কিন্তু অ্যাড হয়েছে। এটা যদি একটু ওপেন করি তাহলে দেখবেন এর মধ্যে প্রত্যেকটা যে এলিমেন্ট সেগুলোকে কিন্তু সুন্দরভাবে এখানে অ্যাসাইন করে রেখেছে 0 1 2 3 4 5 এইভাবে। তো যে কোনো এলিমেন্টকে পেতে চাইলে আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট লিখতে হবে ফ্রুটস, ফ্রুটস। তো আমি যখন ফ্রুটস লিখছি দেখুন আমাকে নিচে দেখাচ্ছে কিন্তু যে এখানে কটা এলিমেন্ট আছে। তো আমি এখন পেতে চাইছি যে 2 নম্বর এলিমেন্টকে, তাহলে চেরি। আমি যদি লিখি যে 4 নম্বর এলিমেন্ট গোয়াভা, তারপরে 5 নম্বর এলিমেন্ট আনডিফাইন্ড। তো 5 নম্বর কেন, কারণ এখানে 5টা এলিমেন্ট নেই, তো সেই জন্য শেষের এলিমেন্টটা আনডিফাইন্ড এইভাবে দেখাচ্ছে। তো আমি এখন লিখলাম যে 4, তাহলে আমি কিন্তু রেজাল্ট পেয়ে গেলাম। এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করবেন, আমি যখন এরকম ফ্রুটস লিখছি, এইভাবে ফ্রুটস লিখছি, তারপরে যখন ওপেন করছি, এবার দেখুন এর মধ্যে এলিমেন্টগুলো কিন্তু দেখাচ্ছিল, সঙ্গে কিন্তু যখনই এরকম অ্যাডে আসবে একবার প্রোটোটাইপটা ওপেন করবেন। ওপেন করে দেখবেন যে এর মধ্যে যে মেথডগুলো রয়েছে সেই মেথডগুলো প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন যে সেম কিনা। ওকে, প্রত্যেকটা যখন অ্যারে বানাবেন প্রত্যেকটা অ্যারের মধ্যে কিন্তু এইভাবে চেক করে দেখবেন যে এই যে মেথডগুলো সেগুলো সেম এসছে কিনা। তো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে সেম থাকবে। কিন্তু যখন আমরা কোনো একটা মনে করুন যে ডম ম্যানিপুলেশন করছি, ঠিক আছে, আমার কাছে অনেকগুলো ইউএলএলআই আছে, সেই সমস্ত ইউএলএলআইকে যখন আমরা ধরে নেব না, তো সেক্ষেত্রে দেখবেন যে এরকম অ্যারে লাইক একটা সিনট্যাক্স আসবে। সেক্ষেত্রে দেখবেন যে এই যে নর্মাল যে অ্যারে সেই অ্যারের মতনই দেখতে হবে, এতটুকু অংশ হয়তো অ্যারের মতো দেখতে হবে, কিন্তু এর মধ্যে সমস্ত এলিমেন্ট আপনারা দেখতে পাবেন না। তো সেটা কি, সেটা আমি পরের ভিডিওতে এক্সপ্লেন করছি। তো এই টপিকটা একটু মনে রাখবেন যে সবসময় কিন্তু এরকম অ্যারের মতন দেখতে হলে যে আপনি এখানে সমস্ত মেথড পাবেন এরকমও কিন্তু নয়। ওকে, তো এক্ষেত্রে আমরা যেহেতু একটা পিওর একটা অ্যারে ক্রিয়েট করছি, তো সেই জন্য আমাদের এখানে সমস্ত মেথডস রয়েছে, কিন্তু সবসময় এরকম সমস্ত মেথড থাকবে না। তো কখন থাকবে না সেই বিষয়টা আমরা পরের ভিডিওতে দেখে নেব। এখন এই যে ফ্রুটস যেটা ক্রিয়েট করলাম, তো এই ফ্রুটস ক্রিয়েট করার পরে আমি যখন অ্যাড করেছি এই শেষের দুটো এলিমেন্ট, সেই শেষের দুটো এলিমেন্টগুলোকে আমি যদি এখন রিমুভ করতে চাই তাহলে আমি এখন কিভাবে করব। তো আমাকে আবার লিখতে হবে কিন্তু এই যে ফ্রুটস, তারপরে লিখতে হবে ডট পপ। তো আমি যদি পপ করি তাহলে এখান থেকে পপ হতে থাকবে। তো এখন এন্টার যদি দিই তাহলে দেখুন গোয়াবার দেখাচ্ছে, তার মানে হলো শেষের যে আইটেমটা সেটা কিন্তু পপ হয়ে গেছে। এখন আমি শুধুমাত্র ফ্রুটস দেখার চেষ্টা করছি, দেখুন এই লিস্টে কিন্তু ফ্রুটস নেই। তো আমি আবার যদি এটাকে পপ করি তাহলে ম্যাঙ্গোটাও এখন এখান থেকে আউট হয়ে গেছে। দেখুন একটা একটা করে কিন্তু এখান থেকে কমছে।
তো পুশ কী করছিল, যে শেষের দিক থেকে অ্যাড করছিল, আর পপ কী করছে, শেষের দিক থেকে রিমুভ করছে। তো অ্যাডিং আর রিমুভিং এলিমেন্টস এই দুটো কিন্তু আমরা ইউজ করলাম। এখন আমরা দেখব এই যে আনশিফট আর শিফট এই জিনিসটা কি করে। তো আমার কাছে পার্সোনালি এই আনশিফট আর শিফট এই দুটো টার্ম একটু বেশি কনফিউজিং লাগতো প্রথম প্রথম, আর এমনি সত্যিও কনফিউজিং যে নামগুলো এরকম আনশিফট দিলে কি হয় আর শিফট দিলে কি হয়। তো সেটা দেখার পরে দেখবেন যে টার্মগুলো একটু কেমন যেন মনে হয় যেন রিভার্স হলে ভালো হতো। তো আমি একটু আনশিফট করছি, দেখুন আনশিফট করে আমি এখানে প্রথমে অ্যাড করছি সে আগেরটার মতোই অ্যাড করছি। দেখুন প্রথমে অ্যাড হয়েছে। তো কেন আমি বলছিলাম যে একটুখানি অড মানে হলো এই যে আনশিফট আমি লিখছি, তারপরে যে এলিমেন্টটা পাস করছি সেই এলিমেন্টটা অ্যাড হচ্ছে। তো এখানে অ্যাড বা শিফট কিছু একটা করা উচিত ছিল এরকম, মানে আনশিফট না করে। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই টার্মটা, এই যে মেথডের যে টার্মটা, সেই টার্মটা একটু কেমন যেন মিসগাইড করে মাঝে মধ্যে। তো একটু খেয়াল রাখবেন এই আনশিফটের ব্যাপারটা। আনশিফট মানে হলো কিন্তু প্রথম দিক থেকে অ্যাড করে দেয়। ওকে, তো প্রথমে আমি যদি ওপেন করি তাহলে দেখুন যে প্রথমে এসে অ্যাপেলের আগে কিন্তু অ্যাড হয়েছে। এবার আমি যদি ফ্রুটস ডট শিফট করি, এবার যদি আমি এখানে শিফট মেথডটা অ্যাপ্লাই করি তো দেখাচ্ছে যে ম্যাঙ্গো। তো ম্যাঙ্গো কি, ম্যাঙ্গোটা অ্যাকচুয়ালি আউট হয়ে গেছে এখান থেকে। খেয়াল করে দেখুন যেটা অ্যাড করেছিলাম সেটা আবার রিমুভ হয়ে গেছে। তো এই জিনিসটা একটু কনফিউজিং, একটু খেয়াল রাখবেন যে আনশিফট মানে হলো অ্যাড করে, আর শিফট কিন্তু এখান থেকে সরিয়ে দেয় বা রিমুভ করে দেয়। তো এই যে চারটে মেথড, এই চারটে মেথড কিন্তু বারবার একটু প্র্যাকটিস করবেন। প্রথম দেখলে একটুখানি কনফিউজিং মনে হয় যে অ্যাড, শিফট, পপ, পুশ এগুলো খেয়াল থাকে না। তো আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত কিন্তু তাড়াতাড়ি ইউজ টু হয়ে যাবেন। আর না হলে কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে, কারণ অ্যাডের মধ্যে কিন্তু প্রচুর মেথড আছে। জাস্ট আমি কিছুক্ষণ আগেই কিন্তু দেখিয়েছি যে এর মধ্যে কিন্তু প্রচুর মেথডস আছে, আর প্রচুর মেথডের মধ্যে কিন্তু ছোট ছোট আপনার ডিফারেন্সও আছে। তো এই ডিফারেন্সগুলো বোঝার জন্য কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন। ওকে, আর স্টাডিটাও পাশাপাশি চালিয়ে যেতে হবে, মানে থিওরিটিক্যাল স্টাডি। আর যত বেশি প্র্যাকটিস করবেন, মানে প্র্যাকটিক্যালি কোড লিখে লিখে করবেন, তো তত তাড়াতাড়ি শিখবেন, কারণ আপনি ভিজুয়ালি দেখছেন। তো ভিজুয়ালি দেখার জন্য এরকম ওপেন করে নেবেন আপনার ব্রাউজারের যে কনসোলটা, তারপরে এখানে এসে প্র্যাকটিস করবেন, তো তাড়াতাড়ি বিষয়গুলো শিখতে থাকবেন। তো আজকে অ্যাড আর রিমুভ যে এলিমেন্টস যেটা আছে সেই অবধি রাখছি। তো পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে অংশগুলো আছে সেগুলোকে কভার করব। তো আজকের ভিডিও এতটুকু, আমাদের পরবর্তী ভিডিওতে আবার এই অ্যাডের ওপরেই পার্ট 2 যেটা সেটা নিয়ে আলোচনা হবে। তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা যদি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি করে নেবেন, আর বন্ধুদের সঙ্গেও চ্যানেলটা শেয়ার করবেন। ধন্যবাদ।